আসসালামু আলাইকুম সবাইকে আজকের মেডিটেশন সেশনে লাইভে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের যেটা সেশনের টপিকটা হচ্ছে, হ্যাঁ আসেন আসেন সামনে, এখানে বসতে পারেন। লিসা পারছেন? আজকের টপিকটা হচ্ছে গেম অফ লাইফ। গেম অফ লাইফ মানে হচ্ছে যে আমাদের মানে লাইফে আমরা, জি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা জি, তো আমাদের গেম অফ লাইফ, তো গেম অফ লাইফে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের জীবনে আমরা সবসময় অনেক কিছু নিয়ে আমাদের অনিশ্চয়তা থাকে, এবং এই অনিশ্চয়তার একটা প্রধান উপকরণ হচ্ছে যে আমাদের ভয়। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভয় থাকে। যেমন এখানে আমাদের পরিচিত অনেকে, মানে আমার কাছে এটাও এরকম বলেছেন যে মৃত্যু ভয়ের বিষয়টা, হ্যাঁ এটা অনেকের মধ্যেই থাকে মৃত্যু ভয়ের বিষয়। আবার মৃত্যু ভয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও আমাদের ভয় থাকে। যেমন সেটা হইতে পারে যে আমাদের সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটির ব্যাপার, তাই না, আইনের ব্যাপার, অনেক রকম নিয়ে আমাদের ভয়ের কারণ থেকে যায়। একটু মিউট করতে হবে। তো এখন এই যে আমাদের গেম অফ লাইফ বলতে অ্যাকচুয়ালি কি বোঝা যায়? গেম অফ লাইফ হচ্ছে যে আমাদের জীবনটাকে আসলে আমরা যেটা যতটা সিরিয়াসলি দেখি, এটা আসলে এতটা সিরিয়াসলি দেখার কিছু না। কিরকম ভাবে এটা কিছু না, যেমন আমার নিজের উদাহরণ দিয়ে আমি বলি যে অনেক সময় আমার কাছে অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তা লাগতো, বা এখনো লাগে, যে আচ্ছা ঠিক আছে ভবিষ্যতে এটা নিয়ে কি হবে। বিশেষ করে এটা স্বাভাবিক, সবাই এটা এইগুলি নিয়ে চিন্তা করে যে আমার ভবিষ্যতে ফিনান্সিয়াল ব্যাপার হোক বা সোশ্যাল বিভিন্ন ইস্যুজ হোক। তো এই যে এই ব্যাপারগুলি নিয়ে যখন চিন্তা ভাবনা থাকে, বা আইন শৃঙ্খলার ব্যাপার হোক, হ্যাঁ এখন তো আসলে কেউই নিরাপদ না, হ্যাঁ কোনো প্রাণী বা কোনো মানুষই নিরাপদ না। বিশেষ করে আমাদের দেশের জন্য এটা আসলে খুবই ভয়াবহ অবস্থা। এখন এই অবস্থাতে অনিশ্চয়তা থাকবেই। এখন এই অনিশ্চয়তা আমাকে কতটুকু পর্যদস্ত করবে? এখন আমাদের ব্রেইন যেভাবে কাজ করে, সে সবসময় একটা প্রেডিক্ট করে যে সার্ভাইভালের জন্য সবসময় প্রেডিক্ট করে যে কোনো বিপদ আসছে কিনা। এখন বিপদ যখনই প্রেডিক্ট করতে চায়, তখন তো সে এটা তো ফিউচারে প্রেডিক্ট করবে, ফিউচার বিপদের কথা প্রেডিক্ট করবে। কিন্তু আমাদের ওই প্রেডিকশনের কারণে দেখা যায় যে আমরা সবসময় যেইটা বিপদ হবে না হয়তো, সেটাকেও আমরা ব্রেইন ওইটাকেও ধরে না যে এটাও বিপদ হতে পারে, কারণ কোনো সম্ভাবনাকে সে বাদ দিতে চায় না। তো এটা হচ্ছে ব্রেন সবসময় সার্ভাইভাল মোডে থাকে। হ্যাঁ, ব্রেন কিন্তু সাকসেস এগুলি বুঝে না। এবং সাকসেস ব্যাপারটা আসলে এটাও একটা ইলিউশন, এটারও কোনো সার্বত্তাও নেই, সেটা আমরা অন্য আলোচনাতে আবার আসবে। তো এখন এই গেমের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি জিনিসটা এইভাবে দেখি যে আমাদের চারিদিকে যা কিছু হচ্ছে না কেন, এগুলি আসলে অনেক কিছু নির্ধারিত। যেমন এগুলি নিয়ে অনেক ইন্টারেস্টিং ডিবেট আছে যে আমাদের ফ্রি উইল আছে কিনা। তো অনেকে বলেন যে ফ্রি উইল আছে, অনেকে বলেন যে নেই। এখন ফ্রি উইলের ব্যাপারটা এরকম যে ফ্রি উইল যদি থাকে, সেটা হচ্ছে যে আসলে আমাদের একটা ইলিউশন। কারণ আমাদের যেটা কনসাসনেস বা ইগো, এটাও কিন্তু একটা ইলিউশন। কিরকম ইলিউশন? এটা হচ্ছে যে আমাদের যে প্রেডিকশন এররের কথা বলছিলাম, সরি, প্রেডিকশন এররটা হচ্ছে যে আমরা যতটুকু প্রেডিক্ট করি, আমাদের ব্রেইন যেটা এক্সপেক্ট করে, সেই এক্সপেকটেশনের সাথে যখন রিয়ালিটির যে পারসেপশন, রিয়ালিটিটা তো কখনো সরাসরি আমরা বুঝবো না, কিন্তু আমরা যেটা পারসিভ করছি সেটার সাথে যেটা প্রেডিকশন, এইটা যে পার্থক্য হয়, সেই পার্থক্যটাকে সবসময় কারেকশন করে ব্রেইন। হ্যাঁ, এটা হচ্ছে এটা তার সার্ভাইভাল একটা মেকানিজম। তো এই যে এরর কারেকশন করতে গিয়ে যেইটুকু আর কি তার একটা ইন্টারফেসের দরকার হয়, ওই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের আমিত্ব, অর্থাৎ যেটাকে আমরা নিজেদের সেলফ মনে করি, আমাদের কনসাসনেস মনে করি, সেটা হচ্ছে জাস্ট এই প্রেডিকশন, একটা কারেকশন, এররটা কারেকশন করার জন্য যা কিছু দরকার হয়, যেটা মানে যেটা চিন্তা ভাবনা হোক বা আমাদের কি চিন্তা থেকে তো আমাদের আচার আচরণগুলি আসে, তাহলে এগুলি এভাবে আসে।
আর গেমটা হচ্ছে এরকম যে আমরা যেটাই করি না কেন, যে আমরা আসলে এই গেমের বাইরে কেউ যেতে পারবো না। এবং এটা উদাহরণটা এভাবে দেওয়া যায় যে আমি যদি একটা মুভি দেখতে বসি, এখন এই মুভিটা যদি এরকম হয়, এখানে আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে, আমাদের মুভিটা যদি এরকম হয় যে সেখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে নায়ক নায়িকা ভেরি গুড, তাদের শৈশব থেকে দেখা যাচ্ছে যে তারা শৈশবে যা কিছু করেছে আমাদের জীবনের ঘটনা, এবং তাদের একই জিনিস যদি দেখা যায় যে প্রতিদিন একই রকম রুটিন, যেটা আমরা শৈশবে আমাদের মনে হয় যে সকালে উঠে যে স্কুলে যাওয়া, তাই না, নাস্তা করা, বাবা মার কাছ থেকে তাদের কাছে বকা টকা খাওয়া, তারপরে স্কুলে যাওয়া, একই রুটিন একই রুটিন। তাহলে এইরকম যদি একঘেয়ে রুটিন থাকে তাহলে কি ওই মুভিটা দেখতে আমাদের ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। কারণ আমরা কিছুটা সাসপেন্স চাই, তাই না? আমরা যে কোনো নাটক বা মুভির মধ্যে সাসপেন্স ছাড়া কিন্তু শুধুমাত্র দৈনন্দিন ঘটনার বর্ণনা, হ্যাঁ, যে আলু পটল কেনার বিষয়, হ্যাঁ, বাজারে রাস্তাঘাট যাতায়াত, বাচ্চাদের স্কুলের টিউশন ফি, বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট, এই সমস্ত বিষয় নিয়ে যদি শুধু মুভি থাকে, সেই মুভি আমরা কেউ দেখব না, এটা আমরা সবাই বুঝি। তাহলে আমাদের জীবনটাও ঠিক তাই। আমরা মুভিতে আমরা সাসপেন্স আশা করি, আমরা চাই, পছন্দ করি। আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু আসলে এইটা আমরা চাই, কিন্তু আমাদের ব্রেইনের যেটা রেশনাল অংশ সে চিন্তা করে যে না, আমাদের দরকার হচ্ছে নিশ্চয়তা, সিকিউরিটি। আমাদের জীবন হবে একেবারে মানে সিকিউর। আমরা কিভাবে আমাদের সার্ভাইভ করতে পারবো, আমাদের ব্রেইন যে সার্ভাইভাল মুডে সবসময় চলতে চায়, ওই সার্ভাইভালের জন্য সে সবসময় ওই যে প্রেডিক্ট করে, এবং টেনশন, অ্যাংজাইটি, এগুলি সব এখান থেকে আসে। কিন্তু ওই যে সাসপেন্সের কথা বললাম, ওই সাসপেন্সটা এরকম যে আমরা ওই সাসপেন্স ছাড়া কিন্তু আমাদের জীবনটা প্রচন্ড অর্থহীন এবং বোরিং হয়ে যেত। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি, আমরা যদি কখনো একঘেয়ে জীবন কাটাই তাহলে কিন্তু কিছুদিন পরে সেটা আমাদের কাছে অতটা মানে আনন্দদায়ক মনে হবে না। হ্যাঁ, তখন মনে হবে না, কোনো একটা বৈচিত্র্যের প্রয়োজন জীবনে। তাহলে এই বৈচিত্র্যটা যদি নিয়ে আসতে হয়, বৈচিত্র্যটা আনার জন্য আমাদেরকে বাস্তবতা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা জীবনে জীবনে যা কিছু আমরা এক্সপিরিয়েন্স করছি সেটা অ্যাকচুয়ালি আমরাই তৈরি করছি। কারণ আমরা ওই যে একঘেয়ে জীবনে কেউই আমরা ভালো থাকতাম না, এই জন্য আমাদের সামনে যেটা অবস্টাকল, সেই জিনিসটা কিন্তু মানে আমরাই অভিনেতা এবং আমরাই হচ্ছে দর্শক। তাহলে আমরাই অভিনেতা আমরাই দর্শক, এটা এরকম যে আমি যদি অভিনেতা হই, আমার অভিনয় খুব যদি ভালো হয়, তখন কিন্তু সেটা আমি নিজে ওইটা চরিত্রটা অনুভব করব, এবং দর্শকরা সেটা অনুভব করবেন। আর আমি অভিনয় করতে গিয়ে আমি জানি যে এটা তো সাময়িক, এই অভিনয়টা। যেমন আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি যে সেখানে আমি হয়তো বা খুব একজন একটা রাজা বা এরকম কিছু ছিলাম, কিন্তু আমি এখন মানে মানে রাষ্ট্রদ্রোহীতে পরিণত হয়েছি। তাহলে এখন আমাকে হয়তো মেরে ফেলা হবে। এখন আমি যখন অভিনয় করবো, আমি জানি যে অভিনয়টা তো এটা তো অল্প সময়ের জন্য আমি অভিনয় করছি। যখন আমি জানবো এটা অল্প সময়ের জন্য অভিনয়, তখনই কিন্তু আমার অভিনয়টা হবে প্রাণবন্ত। হ্যাঁ, যে আমার কত কষ্ট হচ্ছে, আমার একদম আবেগগুলি একদম স্পষ্টভাবে চলে আসবে, কারণ আমি জানি এটা অভিনয়। কিন্তু আমি যদি না জানতাম অভিনয়, তাহলে কি তার এরকম একটা বাস্তব চরিত্র সে কিন্তু আর অভিনয় করতে পারতো না। সে তো ওই টেনশন হোক বা যাই হোক, তাই না, এটা তো তাকেই তখন গ্রাস করতো। তাহলে আমাদের বাস্তবতা হচ্ছে আসলে সেই রিহার্সেল, মানে সেই যে নাটকের মতন। আমরা মনে করি যে জীবনের এইটা হচ্ছে বাস্তবতা, রিয়েল লাইফ, আর ওগুলি হচ্ছে নাটক, কিন্তু আসলে সেটা বরং উল্টোটা। রিয়েল লাইফ বলে আমরা যেটাকে জানছি এটাই সেই নাটক। এই নাটকটাই হচ্ছে গিয়ে আমাদের এমন নাটক যে আমরা আবার দর্শক, যার কারণে আমাদের কাছে মানে এটা একদম বাস্তব। আমরা যখন একটা মুভি দেখি বা একটা থিয়েটার দেখি, তখন যেমন আমরা জানি এটা অভিনয়, তারপরেও কিন্তু আমরা তাদের সাথে আবেগ আপ্লুত হই, কারণ আমরাও তখন বুঝি যে না, এটা এরকম হচ্ছে। বা এই যে নায়ক যে সাসপেন্সের মধ্যে আছে, নায়িকারা তারা একটা মানসিক বিভিন্ন রকম ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা যখন বুঝি, আমরা এটা অভিনয় হিসাবে সবসময় আমরা ধরতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে যে আমরা ওই অভিনয় করতে গিয়ে আমি যদি মনে করি না আমি আসলেই সেই মানে ট্র্যাজেডির নায়ক বা নায়িকা, হ্যাঁ, তাহলে তো আমি অভিনয় করতে পারবো না। তাহলে ট্র্যাজেডির নায়ক বা নায়িকা
আমি অভিনয় করছি, আদারওয়াইজ আমার জীবনটা হয়ে যেত একেবারে মানে যেটা হচ্ছে বোরিং। তাহলে এখন যদি সামনে আমাদের কোনো অনিশ্চয়তা থাকে, কোনো ভয় থাকে যে এখানে একটা লাইফ রিস্ক হতে পারে বা অনেক রকম বিপদ হতে পারে, সেটা হচ্ছে সেই সাসপেন্স, সেই অ্যাডভেঞ্চার মুভির মতন সাসপেন্স, রিয়েল সাসপেন্স। এবং সেই সাসপেন্সকে ফেস করতে হলে গেমে আমরা কি করি? আমরা কি গেমে পালাইতো না, তাই না? গেম খেলার সময় কিন্তু আমরা সবসময় সামনের দিকে এগোই, সেটা ফুটবল খেলাই হোক বা যে কোনো ধরনের কম্পিটিশন বা যে কোনো গেমে। তাহলে এই ক্ষেত্রটাই যেইখানে মনে হবে যে এইখানে একটা বিপদ হতে পারে, সেইটার ভিতরে আরো যেতে হবে, যে এটা গেম, আরো ভিতরে যাই, আরো ভিতরে যাই। এবং এখানে একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে যে যখন আমি এটাকে সিনসিয়ারলি অনেস্টলি গেম হিসাবে মনে করব, তখন দেখা যাবে যে ওই ভার্চুয়াল রিয়েলিটি গেমের মতন সেখানে আমি মারা যাচ্ছি দেখছি, কিন্তু আসলে আমি মরতেছি না। এবং এখানেও তাই, আমি যতই বিপদে পড়ার চেষ্টা করি না কেন যে না আমি এই কঠিন পথ দিয়ে যাব, তত দেখা যাবে যে কোনো না কোনো ভাবে আমি সেভড হয়ে যাচ্ছি, এবং আমি না চাইলেই সেভড হয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি মনে করি ওই যে সেই অভিনয় করতে গিয়ে আসল চরিত্রের মধ্যে যদি ডুবে যাই যে না আমি এটাই বুঝি সত্য, আমি বুঝি এই জীবনটা আমারই, তাহলে কি হবে? তাহলে কিন্তু আসলেই ওই যন্ত্রণার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু যখন আমি এটা বুঝতে পারবো যে না এটা একটা গেম, এই গেমটা আমি তৈরি করেছি, কারণ এইটাই হচ্ছে আমার জীবনটাকে এভাবে আমি এনজয় করতে চাই, তখন কিন্তু এটা আর আমার জন্য বোরিং মনে হবে না। এবং এই কারণে যেমন প্রত্যেকেরই অনেক বিষয় নিয়ে ভয় থাকতে পারে, সাপের ভয় থেকে শুরু করে অনেক কিছু, তাই না? মানে পলিটিক্যাল ফিয়ার থেকে শুরু করে এভরিথিং, চোর ডাকাত। তাহলে যত রকমই ভয় থাকুক না কেন, সেই ভয়টা মনে করতে হবে যে গেম, তাহলে কি হবে? যেটাই হোক না কেন, সবচেয়ে খারাপ কি হতে পারে? আমার মৃত্যু ছাড়া তো এর চাইতে খারাপ আর তো কিছু হতে পারে না, অথবা আজীবন জেলখানায় থাকতে হতে পারে, এরকম তো হইতে পারে। এর চাইতে তো আর খারাপ কিছু হওয়ার নাই। বা আমার পঙ্গু হয়ে যেতে পারে, তাই না? চোখ কান হাত পা কিছু না কিছু বা সবকিছু চলে যেতে পারে। তাহলে সেইটাও সেই গেম। তাহলে সবকিছু যখন গেমের অংশ, তখন আসলে আমার মানে কোনোটাতে নিয়ে উদ্বেগের আসলেই কিছু নাই। এবং জীবনের সবকিছু কিন্তু এই একটা ছন্দের মধ্যে দিয়ে চলে। তাহলে সেই ছন্দটা এরকম, সেটা আমাদের একক কোনো ডিসিশনের উপর নির্ভর করে না। আমরা মনে করতে পারি যে না আমাদের ডিসিশনের কারণে আমরা অনেক কিছু করছি, কিন্তু আসলে সবকিছু মিলিয়ে এমন কিছু হওয়ার কথা বলেই আমার ভিতর থেকে এই কাজটা হয়েছে বা এই চিন্তাটা এসছে। কোনো কিছু এমন না যে আমার চিন্তার কারণে চেঞ্জ হয়েছে বা আমি চেঞ্জ করতে পেরেছি, যেটা আমি সবসময় বলি যেমন সেলফ ইমপ্রুভমেন্ট, এটা একটা ইলিউশন, এটা হতে পারে না। মানুষের চেঞ্জ হবে, ন্যাচারালি চেঞ্জ হবে। এবং ন্যাচারাল যে চেঞ্জ হওয়ার কথা, যখন কারো ন্যাচারাল চেঞ্জ যেভাবে হওয়ার কথা, সেটার বিভিন্ন পর্যায়ে তার ভিতরে এরকম ইলিউশন তৈরি হবে যে এই চেঞ্জটা বুঝি আমার নিজের চেষ্টাতে হয়েছে, অথবা আমার প্যারেন্টসদের প্রচেষ্টায় হয়েছে, আমাদের স্পাউসের ক্রেডিটের জন্য হয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম হতোই, কিন্তু আমরা ব্রেন এরকম একটা যে ইলিউশন অফ এজেন্সি, যে না এটার জন্য আমরা দায়ী, আমাদের রেসপন্সিবিলিটি আছে বলেই আমরা এটা পেরেছি। ব্যর্থতার জন্য আসলে ব্যর্থতার জন্য আমরা দায়ী না। এবং এগুলি নিয়ে খুব ইন্টারেস্টিং সাইকোলজি এবং নিউরোসায়েন্সের অনেক ডিবেট আছে, এবং ডিবেটের যেটা ফাইনাল, যেটা মানে মোর কনভিন্সিং যেটা হচ্ছে, এবং খুব মানে এটা এভিডেন্স বেসড, সেটা হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্তে যা কিছু করছি সেইগুলি আমাদের মিলিয়ন মিলিয়ন বছর আগেকার জেনারেশন থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত, আজকে সকালে আমি কি করেছি, আজকে সকালে আমার মুড কেমন ছিল, আমার হরমোন লেভেল কেমন ছিল, ঘুম গত রাতে কেমন ছিল, এভরিথিং, জেনেটিক ফ্যাক্টরস, আমার মা বাবা তাদের কেমন ছিল, আমার আপব্রিঙ্গিং কেমন হয়েছে, সমস্ত কিছুর মিলিত ফল হচ্ছে আজকের এই মুহূর্তের প্রতিটা আমার আচরণ, প্রতিটা কথা। যেমন হতে পারে যে আমি এটা নিয়ে এখন মাথাতে আঘাত করলাম, যে মনে হতে পারে এটা তো আমার নিজের চেষ্টা, নিজের ইচ্ছায় করেছে, এটা তো আমার সেলফ উইলের পরিচয়। নো, এইটার এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে যে হ্যাঁ আমার ভিতরে যেটা প্রবণতা আছে যে কিউরিওসিটি, এবং যেটা সবাই মেনে চলছে সেটা না, এটা কেন সবাই মেনে, আমাকে আরো জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই যে রেবেলিয়াস টেন্ডেন্সি যদি কারো ভিতর থাকে, তখন তো তার চেষ্টাই থাকবে যে না যেটা স্বাভাবিক সেটার বিরুদ্ধে কিছু করা। তাহলে যেই জিনিসটা স্বাভাবিক না, এটা দিয়ে মাথায় বাড়িয়ে দেওয়াটা স্বাভাবিক না, তখন এটা আমার পক্ষে এটা সম্ভব যে এটা করা। তাহলে এইভাবে সবকিছু একটা মানে
প্যাটার্নের মতন আস্তে আস্তে এভাবেই হওয়ার কথা ছিল, এই জন্য আমি এভাবে এটাই করেছি। তাহলে সমস্ত কিছু যদি পূর্ব নির্ধারিত এরকম হয়ে থাকে, তাহলে আমাদের পার্ট এখানে খুব প্যাসিভ। প্যাসিভ পার্ট হলে তাহলে তো আসলে আমাদের অ্যাক্টিভ চেষ্টা করার কিছুই নাই, অ্যাক্টিভ করার কোনো প্রয়োজনও নাই। তাহলে আমি যদি রিল্যাক্স থাকি, আচ্ছা যা হয় হবে, যেটা আমাকে মানে জীবন আমাকে নিয়ে যাবে। আমরা কেউ একটা ফুল ফুটবে, এটাই স্বাভাবিক। আমরা যদি পাপড়ি ধরে টানাটানি করলে তো আর ফুলটা ফুটবে না। আমরা ইভলভ হচ্ছি, আমাদের বয়সের সাথে সাথে আমাদের বিকাশ হচ্ছে, তাই না? আমরা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। কিন্তু আমরা মনে করছি না আমাকে চেষ্টা করতে হবে, না চেষ্টা করলে তো হবে না। আমরা শৈশব থেকে এইভাবে শিখে আসছি, তাই না, যে চেষ্টা করতে হবে, তোমাকে আরো পড়াশোনা করতে হবে। তাহলে আমরা নিজেরা যা আছে সেটাকে আমরা সাফিসিয়েন্ট মনে করি না, আমরা মনে করি আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে। কিন্তু এইটা করতে গিয়ে আমরা সবসময় যেটা র্যাট রেস, একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাই। তাহলে আমরা আমাদের মেডিটেশন শুরু করব, এবং এখানে আসলে এই যে গেম অফ লাইফ, এই জিনিসটাই আমরা মেডিটেশনের মধ্যে আরো ডিটেলস আলোচনা করবো। তো যারা আজকে এখানে নতুন, তাদের জন্য আমি একটা ব্রিফ করি। আমাদের মেডিটেশনে যেটা আমরা করি যে ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ, ব্রিদিং এক্সারসাইজটা প্রথমে এরকম যে নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে নিঃশ্বাস নেই, এবারে নাক দিয়ে আবার নিঃশ্বাসটা ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এরপরে আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নিঃশ্বাসটা নাক দিয়ে ছাড়তে থাকি। ঠিক আছে? তাহলে 4 4 6, মানে 4 গুনতে গুনতে শ্বাস নিব, 4 গুনতে গুনতে মনে মনে শ্বাসটা ধরে রাখবো, এরপরে আবার 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটা ছাড়তে থাকবো। এবং শ্বাসটা যখন ছাড়বো তখন পেটটা যতটুকু সম্ভব ভিতরের দিকে টেনে দিব, যাতে ফুসফুসের অধিকাংশ বাতাস বের হয়ে যেতে পারে। তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ শুরু করি। চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। এর ভিতরে যদি কারো মোবাইল বাজে, কোনো সমস্যা নেই, কোনো অন্য কোনো কাজে যেতে হয়, কোনো অসুবিধা নেই, কারণ এখানে অনেক ফ্লেক্সিবল সবকিছু। আমরা সবসময় বলি যে মাইন্ডফুলনেস মানে হচ্ছে যে আমি যে কাজটা আমার জন্য প্রাকৃতিকভাবে নির্ধারিত সেটাই হচ্ছে, সেটা করাটাই হচ্ছে মেডিটেশন। বাচ্চারা খেলছে, সেটাও মেডিটেশন। বা আমি খাচ্ছি, সেটাও মেডিটেশন। আবার আমি বিরক্ত হচ্ছি, সেটাও মেডিটেশন, মাইন্ডফুলনেস। যখন যেটা সেটা করাটাই, হওয়াটাই স্বাভাবিক। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমাদের প্রতিটা মুহূর্তে মেডিটেশন। কোনটা মেডিটেশন না? এভরিথিং ইজ, এভরি মোমেন্ট ইজ মেডিটেশন। কারণ আমরা প্রকৃতির বাইরে তো যেতে পারবো না। তাহলে আমি যেটাই করি না কেন, ওই যে মেডিটেশন এবং মেডিটেশন নয়, এই দুটোও কিন্তু দুটোই ইলিউশন। কারণ আমি যেটা করি না কেন সেটাই তো ন্যাচারাল। মনে করা যাক আমি অত্যন্ত অস্থির হয়ে আছি, আমি অত্যন্ত উদ্বিগ্ন আছি, তাহলে আমরা কি বলি? আমরা বলি যে না, তোমাকে মেডিটেশন করতে হবে, তাহলে তোমার মন শান্ত হবে। কিন্তু আমি যে উদ্বিগ্ন হয়ে আছি, এটাও তো মাইন্ডফুল। আমি যদি উদ্বেগের ভিতরে থাকি, কোনো কিছুই আমাকে শান্ত করতে পারছে না, তাহলে আমি তো ওই মাইন্ডফুলনেসের মধ্যেই আছি। তাহলে জগতের সমস্ত কিছুকেই আসলে আমরা ক্যাটাগরাইজ করি, আমরা এগুলিকে লেবেলিং করি, কিন্তু আসলে লেবেলিং এর কিছু নেই, সবকিছুই ন্যাচারাল। আমার ভিতরে যদি অতিরিক্ত অ্যাংজাইটি থাকে, সেটাও স্বাভাবিক। আমার ভিতরে ভয় থাকলে সেটাও স্বাভাবিক, রাগ হলে সেটাও স্বাভাবিক। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা আমাদের যেটা ইলিউশন অফ সেলফ, যেটা নিয়ে আমরা আগেও বলেছি, যে আসলে সবকিছু নিয়েই আমরা, সবকিছু নিয়ে আমি, আলাদা বলে কিছুই নেই, কিন্তু আমাদের ব্রেইন আলাদা একটা
অনুভূতি বা একটা রিয়েলিটি তৈরি করে। এটা করার কারণ হচ্ছে তাছাড়া আলাদাভাবে এই অর্গানিজমটা অর্থাৎ আমার চামড়ার ভিতরে যতটুকু যা কিছু আছে সেটা আলাদাভাবে চলতে পারতো না। সেটাকে সার্ভাইভ করতে হলে একটা অটোনোমাস একটা ইন্টারফেস প্রয়োজন, যে ইন্টারফেসটা বিভিন্ন কিছু বুঝতে পারবে। ডিসিশন নেওয়াটা ব্যাপার না, ডিসিশন আসলে সে আলাদাভাবে নিতে পারে না, কারণ ওই যে সমস্ত কিছু মিলে আশেপাশে সবকিছু মিলে একটা তার অ্যাক্টিভিটিটা ওইভাবেই হবে, একটা প্যাটার্নের সাথে হবে। যে গ্যালাক্সিগুলিকে আমরা মনে করি যে অনেক অনেক বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরে এক একটা, কিন্তু সেই গ্যালাক্সিগুলো অনেক গুচ্ছবদ্ধভাবে থাকে, ক্লাস্টার হিসাবে থাকে, এবং সেই ক্লাস্টার অনেকগুলি ক্লাস্টার মিলে আবার সুপার ক্লাস্টার হয়। তো সেগুলিও বিজ্ঞানীরা দেখেছেন গবেষণা করে যে তারা ওই যে আমাদের মস্তিষ্কে যেমন স্নায়ু বা নদীর শাখা পোশাখা যেরকম ব্রাঞ্চিং, ওই গ্যালাক্সি ক্লাস্টারগুলি ওরকম ব্রাঞ্চিং। তাহলে এই ব্রাঞ্চিংগুলি কিভাবে হলো? এগুলি তো একটা ন্যাচারাল প্যাটার্নের মতন, সেই গাছের পাতার শাখা পোশাখার শিরা উপশিরার মতন। তাহলে এই আমাদের ক্ষেত্রেও তাই, আমরাও এগুলির মতনই সবকিছু বৃহত্তর অংশ, একটা ক্ষুদ্র অংশ শুধু না, আমরা ছাড়া এগুলি অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে আমরা যেমন দর্শক, আমরাও আবার এটার প্লেয়ার বা অভিনেতা অভিনেত্রী কুশীলব, এবং আমরা আবার স্টেজও, আমরা সবকিছুই আমরা। তাহলে আমাদের জীবনে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সেগুলি হচ্ছে এই গেমের অংশ, বা এটা এক ধরনের স্পোর্টস। কেন এটা স্পোর্টস? কারণ আমাদের জীবনটা আপস এবং ডাউনস থাকবে। যেমন একটা করাতের কাজ, যেমন সে গাছটা কাটবে, সে করাতের যদি শুধুমাত্র উঁচু দাঁত শুধু থাকতো, এখন দুটো দাঁতের মাঝখানে যে একটা ইন্ডেন্টেশন, সেইটা ছাড়া কিন্তু আসলে করাত কাজ করতে পারবে না। তাহলে বাইরে থেকে চেয়ার নিয়ে আসতে পারে না। তাহলে করাত যেরকম কাজ করতে পারবে না, ঠিক সেরকম আমরাও আমাদের যদি জীবনে স্বাভাবিকতা, যেটা আনন্দ, সেই সাথে দুঃখ যদি না আসে, আমাদের ভিতরে একেবারে নিশ্চয়তা বা নিশ্চিত অনুভূতির সাথে যদি অনিশ্চয়তা না থাকে, তাহলে কিন্তু জীবনটা আসলে ওটা তাহলে জীবনই না, তাহলে সেটা তো আসলে একটা জড় পদার্থের মতন। তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু অভিজ্ঞতা সেগুলি আমাদের জন্যই তৈরি হয়েছে, আমরাই তৈরি করেছি, কারণ এছাড়া আমাদের জীবনটা হয়ে যেত একেবারে একঘেয়ে, সেটা কোনো জীবন হতো না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা ছোটবেলায় সবাই, এটা একটা মানে হিউম্যান নেচার, বাচ্চারা তারা ইমাজিনারি গেম খেলে, কারণ এটা স্বাভাবিক বুদ্ধিমত্তা যাদের, তার দ্বারা সবাই এ ধরনের গেম আমরা খেলে এসেছি। যেমন আমি হয়তো অনেক সময় যে একটা প্লেন চালাচ্ছি, অনেক রকম ইমাজিন করতাম, একটা স্পেসশিপ চালাচ্ছি, সবাই এরকম করেছি, তাই না? বা একজন বিশাল বড় একজন সেনাবাহিনীর নেতা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করছি। তো এই ধরনের ইমাজিনারি গেমে আমরা কি করতাম? আমরা কিন্তু বিপদ নাই, কিন্তু বিপদ কল্পনা করতাম। এই যে সামনে একটা দৈত্য চলে আসছে, আমি তাকে আক্রমণ করব, বা এই যে একটা বিপদ আসছে, একটা শত্রু সেনা আসছে, তাহলে এই যে আমরা থ্রিল অনুভব করতাম, আমরা লুকোচুরি খেলার মতন। তাহলে এই যে থ্রিল, এইটা ছিল আমাদের আনন্দের বিষয়, এটা আমাদেরকে প্রাণচঞ্চল, আমাদেরকে জাগিয়ে শুধু রাখতো না, আমাদের বুদ্ধি বিকাশের জন্য প্রয়োজন ছিল এটা। তাহলে বাস্তব জীবনে এখন আমরা যা কিছু দেখছি, যেগুলিকে আমরা অনিশ্চয়তা হিসেবে দেখছি, বিপজ্জনক হিসেবে দেখছি, সেইটা হচ্ছে সেই শৈশবের সেই গেম, একই জিনিস। কেবল পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে না, তুমি যে ছোটবেলায় যেটা খেলেছো সেটা হচ্ছে ইমাজিনারি গেম, শিশু খেলা, শৈশবের খেলা। আর বাস্তব জীবন, রিয়েলিটি হচ্ছে অত্যন্ত কঠিন। এইটা আমাদের ব্রেইনে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমরা আর এখান থেকে বের হতে পারি না। এটা ঢুকানোর পিছনে অনেক কারণ আছে। একটা কারণ, যেটা আমি সবসময় বলি, স্লেভ তৈরি করা সিস্টেমের জন্য।
তাছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কলকারখানাতে মানুষ পাওয়া যাবে না, সবাই ক্রিয়েটিভ হয়ে গেলে তার কেউ এগুলিতে কাজ করবে না। তাহলে একটা হচ্ছে যে সিস্টেমের একটা কগ বা একটা অংশ হিসাবে যন্ত্রাংশে পরিণত হওয়ার জন্য যে নিজের ক্রিয়েটিভিটিকে বিসর্জন দিয়ে 9টা 5টা অফিস, অন্যের দাসত্ব এগুলি করার জন্য এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে শাসন করার জন্য। কারণ যখন আমরা মৃত্যুকে ভয় পাবো তখন কিন্তু আমাদেরকে মৃত্যু ভয় দেখিয়ে অনেক কিছু করানো মানে এটা সহজ হবে। তাহলে যে ভয় দেখানোর জন্য মৃত্যুকে ভয়াবহ হিসাবে এটা একটা কঠিন, একটা যন্ত্রণাদায়ক বিষয়, এবং জীবনটা অত্যন্ত বাস্তব জীবন আর কল্পনা এক না, এগুলি আমরা শুনতে শুনতে আমাদের কানগুলি একেবারে মানে নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, যে বাস্তব জীবন আর কল্পনা জীবন এক না। হ্যাঁ, চিন্তা ভাবনা অনেক কিছুই করা যায়, কিন্তু বাস্তবতা অত্যন্ত কঠিন। এই যে এই সমস্ত জিনিস আমাদের শৈশব থেকে আমরা শিখে এসেছি, সমস্ত জায়গা থেকে এই জিনিসগুলি হচ্ছে আমাদেরকে নিজেদের তৈরি আমাদের কারাগার। আমরা শিশু অবস্থায় যেভাবে গেম খেলেছি, চারিদিকটা গেমের ভার্চুয়াল রিয়েলিটির এনভায়রনমেন্ট হিসেবে দেখেছি, বাস্তবতা বলে কিছু নেই। এখনো আমরা সেই রিয়েলিটির মধ্যেই আছি। এখনো যদি আমরা মনে করি যে না আমাকে কিছু করতে হবে, না করলে হবে না, তাহলে সেটা বুঝতে হবে যে এই যে শৈশব থেকে যে ব্রেইন ওয়াশ, যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিংটা আমাদের ভিতরে রয়ে গেছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখনই আমরা এরকম কোনো বিপদের মুখে উপনীত হব, তথাকথিত বিপদ, আমরা যদি একটু কষ্ট করে এটা মনে রাখি যে এটা কিন্তু সেই গেমেরই অংশ, তখন কি হবে? হ্যাঁ, আমাকে এই মুহূর্তে তো মেরে ফেলা হবে, এনজয় ইট, এনজয়, জাস্ট এনজয় ইট। আচ্ছা দেখি কি হয়, আচ্ছা দেখি কতটুকু হয়। কারণ আমরা এর আগের বিভিন্ন মেডিটেশনে দেখেছি যে আমাদের আসলে ব্যথার অনুভূতি এমন যে আমরা কিন্তু খুব বেশিক্ষণ যদি আমাদের মৃত্যু হয়, খুব বেশি কিন্তু আমরা মৃত্যু যন্ত্রণা পাবো না। একটা মুরগিকে যেমন যতটুকু কেটে দিলে সে কতক্ষণ, 20 সেকেন্ড হয়তো তার মানে ব্রেইনের ভিতরে অক্সিজেন সাপ্লাই কমে যাবে 20 সেকেন্ডের মধ্যে, আমাদের যদি ক্যারোটিড আর্টারি কাটা হয়। তাহলে আমরা কিন্তু তারপরে আমরা ভ্যাকান্ট হয়ে যাবে। এবং এগুলি রিসার্চে দেখা গেছে যে আমরা ওই যে অনেক সময় বলে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, তাহলে সেগুলি হয় হচ্ছে ব্রেইনের বিভিন্ন ফ্রন্টো প্যারাইটাল লোব, এই সমস্ত জায়গাগুলিতে যখন ব্লাড সার্কুলেশন কমে যায়, এগুলি দেখা গেছে অজ্ঞান করার সময় দেখা গেছে বা অনেকের অ্যাক্সিডেন্টের সময় দেখা গেছে, তখন কিন্তু বা এগুলিকে স্টিমুলেট করলে দেখা গেছে তখন মানুষের ভিতরে ওই ধরনের হ্যালুসিনেশন তৈরি হয়ে যায়। সে একটা গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ, সামনে আলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং সে তার পরিচিত অন্যদেরকে দেখতে পাচ্ছে ইত্যাদি, যারা মৃত। তাহলে ব্রেনের এটা একটা সার্ভাইভেবল মেকানিজম, যাতে করে সে একটা মানে একটা ওয়েল ফিলিংস এর মধ্যে দিয়ে মারা যায়। তো এগুলি আমি এজন্যই বলছি যে আমাদের শরীরের ব্যথার যে অনুভূতি, সেটারও কিন্তু একটা সীমা আছে। আমাকে যদি গণপিটুনি দিয়ে মানুষজন মারতে থাকে, আমরা যখন দূর থেকে দেখি তখন দেখি যে সে অনেক মারছে, আমরা মনে করি সে বুঝি প্রতিটা মানে কষ্ট পেয়েই যাচ্ছে, কিন্তু কিছু সময় পরে কিন্তু সেই কষ্টটা, অনুভূতিটা ভোঁতা হয়ে যাবে। কারণ যে নার্ভ এন্ডিং এ যেখানে ব্যথার অনুভূতি ব্রেনে তৈরি হচ্ছে, ওখানকার নিউরো ট্রান্সমিটার কমে যাবে, এক ধরনের কেমিক্যাল, যেগুলি আমাদের অনুভূতিগুলিকে নিয়ে যায় একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ু কোষে, সেগুলি আস্তে আস্তে কমে যাবে, যার ফলে ওই ব্যথার অনুভূতিও কমে যাবে। তাহলে আমাদের শরীরটাই এমন, আমাদের ব্রেইন এমন যে ওই যতই কষ্ট হোক না কেন, কষ্টের মাত্রা কিন্তু আর বেশি আর বাড়তে পারবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি গেমের কথা জানি সবাই, অনেকে এখানে যারা আছে তারা হয়তো এটা এগুলো ধরনের খেলেছেও। তাহলে এই ধরনের গেমগুলিতে কি মানে রিয়েলিটির ডাইমেনশন বাড়ানো হয়, যেমন ওই যে 3D 4D 5D, দেখা গেছে যে
আমি দেখছি মানে গেমের মধ্যে যে এনভায়রনমেন্ট সেই অনুযায়ী আমার টেম্পারেচার চেঞ্জ হতে পারে, আমি হয়তো আমার চারিদিকে ভূমিকম্প হচ্ছে, আমার যে যে একটা প্ল্যাটফর্মে বসে আছে সেটাও হয়তো কাঁপবে, তাহলে বাতাস আসছে আমার গায়ে বাতাসও লাগবে। তাহলে এই যে আমরা ইমার্সিভ রিয়ালিটি গেমের মধ্যে আমরা খুঁজি, যত বেশি ইমার্সিভ হয় তত আমরা থ্রিল অনুভব করি। তাহলে রিয়েল লাইফে তো ওই থ্রিলটা আছে। তাহলে আমরা কত ইন্টারেস্টিং গেমের মধ্যে বাস করছি। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা ভিআর গেম খেলার সময় যেমন আমরা থ্রিল অনুভব করি, এক্সাইটমেন্ট অনুভব করি, উপভোগ করি, কিন্তু আমরা এটাও জানি যে আসলে তো আমি মারা যাচ্ছি না, গেমে আমাকে মেরে ফেলছে, গুলি করছে বা আমাকে যাই হোক না কেন, আসলে তো আমি মরছি না। তাহলে বাস্তবতা যখন আমি ওই নিজেকে ওই গেমের কথাটা মনে করিয়ে দিব যে যাই হোক না কেন এটা গেমের অংশ, তাহলে আমি সিরিয়াসলি তো গেমটা খেলবো। আমি কি গেমের অংশে, গেমের ভিতরে কি আমি ভয়ে কি পালাতে থাকি? না, গেমের মধ্যে আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করি। আমরা ওই যে ওই শত্রু সৈন্যের গুলি খেয়ে আমরা সাহসের সাথে দাঁড়িয়ে থাকি বা মারা যায়। গেমের ভিতরে যা হয় বাস্তবতা, তথাকথিত বাস্তবতা বা এই যে রিয়েলিটি গেম, সেই রিয়েলিটি গেমটা তো তাই। আমরা যখন আমাদের সামনে যেটাই আসবে সেটা সেই থ্রিলের সাথে, রোমাঞ্চের সাথে আমরা সেটাকে যখন আলিঙ্গন করব, তখন আমরা গেমের আসল মজাটা পাবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে আমি নিজে কি মনে করি, আমি কি নিজেকে গেমের অংশ মনে করি? অবশ্যই মনে করি, কারণ এটা ছাড়া কিন্তু আমি সার্ভাইভ করতে পারতাম না। এটা যদি মনে না করতাম আমি ডিপ্রেশনে অনেক আগেই চলে যেতাম। অতীতে অনেক ডিপ্রেশন আমি ভুগেছি, এটাও স্বাভাবিক, সবকিছুই জীবনের অংশ। কিন্তু যখন থেকে মনে করছি যে না আসলে এই যে গেম, এর ভিতরে মাঝে মাঝে ডিপ্রেশন আসবে এবং সেই ডিপ্রেশনটাও গেমের অংশ, কারণ তখন আমার মনে হয় না আসলেই আমি ডিপ্রেশনে আছি এবং আমার জীবনটা আসলেই মানে সব চারিদিকে স্যাডনেস বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, হতাশা। তাহলে এই যে হতাশা মনে হওয়াটা এটাও গেমের অংশ, এটা মনে হতে হবে। তাহলে এটা তাছাড়া তো সেটা রিয়ালিটি হবে না, মানে রিয়েল ভার্চুয়াল রিয়ালিটি হবে না। সবকিছু যদি আমি বুঝি যে সবই গেমের অংশ, তাহলে তো সেটা তখন বোরিং হবে, যে পাতানো খেলা, কোনো আকর্ষণ আমরা কেউ পাবো না। এই খেলাটা জিতবো বা এটাতে হারবো জানি যদি, তাহলে তো ওটাতে আনন্দ নেই, আমাদের ডোপামিন অ্যাক্টিভেটেড হবে না, ডোপামিন বা রিওয়ার্ড সেন্টার। তাহলে রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভেশনের জন্য রিসার্চ যেটা বলে অনিশ্চয়তা থাকতে হবে, অর্থাৎ সবকিছু আমি চাইলেই পাবো, ওই লক্ষ্যে অর্জন, মানে আমি যেটা চাইবো সেটাই পাবো, তাহলে কিন্তু ডোপামিন সার্জ হবে না। ডোপামিন হবে যখন অনিশ্চয়তা থাকবে, পাবো কি পাবো না, পাবো কি পাবো না, তখন বেশি রিলিজ হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমি যে কোনো একটা পরিস্থিতি, এটা আমি অতিক্রম করতে পারবো কি পারবো না, সার্ভাইভ করতে পারবো কি পারবো না, বাঁচতে পারবো কি পারবো না, সেটা নিয়েও আমি থ্রিল অনুভব যদি করি, কারণ এই থ্রিল আমাকে সবসময়, এই গেম চলবে, এই গেম থেকে আমরা কেউ এক্সিট কারো হতে পারবো না। সে হোটেল ক্যালিফোর্নিয়ার মতন, এখানে আমাদের অনিচ্ছাতে আমরা ঢুকে পড়েছি বটে, কিন্তু এখান থেকে আমরা চাইলেও বেরোতে পারবো না। তাহলে এই গেমটাকে আমাদের গেম হিসাবেই নিতে হবে, অন্য কোনো হিসাবে না। আমরা যদি এখন দুঃখের কাহিনী, আমার জীবন ভরা দুঃখ, শুধু কষ্ট, মানুষ শুধু আমাকে মানে সবাই আমাকে ভুল বুঝে বা সবাই আমাকে আমার সাথে প্রতারণা করে, এই রকম করতে আমরা পারি। যাদের নিউরোটিসিজম যাদের ভিতরে আছে তারা এটাই ভাববে, এবং তাদেরকে আসলে চেঞ্জ করা কারো পক্ষেই সম্ভব না। এটাও আমি সবসময় বলি যে আমাদের সীমাবদ্ধতাটা হচ্ছে এটাই, আমরা যেটা পারি না সেটাকেও আমরা মনে করি এটাও বুঝি সম্ভব, কিন্তু যদি পরিবর্তন হবার হয় সেটা স্পন্টেনিয়াসলি হবে। যে পরিবর্তন হবার না তাকে কিন্তু কেউ জোর করে করতে পারবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা যদি প্রশ্ন আসে যে তাহলে এখানে কি আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কি আমরা এখানে বসেছি, বা আমরা এখানে কেন আসছি, যে আমরা ভালো অনুভব করি মেডিটেশনের পরে কিছুটা, সেজন্যই তো আসছি। তাহলে এটা তো আমাদের উইল, মানে আমাদের যে উইল পাওয়ারেরই তো নিদর্শন। আমরা যদি না আসতাম তাহলে তো এটা ভালো লাগতো, আমরা চেয়েছি ভালো একটু লাগবে, একটু কিছু নতুনত্ব কিছু আমরা পাবো, এক্সপিরিয়েন্স করবো, সেজন্যই তো আমরা এসেছি। নো নো, আসলে আমরা এসেছি কারণ ওই যে প্রাকৃতিকভাবে জোয়ার ভাটা যেরকম হয়, এইরকম আশাটাই আমাদের গন্তব্য ছিল, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের ভিতরে ইলিউশন তৈরি হচ্ছে যে না, আমি ইচ্ছা করেছি বলেই আমি এসেছি, আমি তো নাও আসতে পারতাম, আমি তো বাসায় শুয়েও থাকতে পারতাম, অন্য কাজ করতে পারতাম, কিন্তু আসলে এটাই হওয়ার কথা ছিল। তাহলে যেটা হবার কথা ছিল সেটাই হবে। তাহলে ওই যে গেমের মধ্যে আমার এখন হাত পা যদি কাটা যায়, আমি যদি অন্ধ হয়ে যাই, বা আমার মাথাটাও যদি কাটা যায়, সেটাও গেমের অংশে, এটা হওয়ার কথা ছিল বলেই এটা হবে। তাহলে কোনোটাতে মানে অতিরিক্ত দুঃখের কষ্টের হারানোর কিছু নাই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবারে আমরা জাস্ট 2 মিনিটে আমরা যে আসলে এই গেমের মধ্যে আছে তার দু একটা মানে প্রুফের কথা বলি। যেমন আমাদের জীবনে এরকম অনুভূতি, এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে যে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি, মানে আমরা নিশ্চিত জানতাম এখান থেকে আমরা হয়তো বেঁচে ফিরবো না, অথবা এমন কোনো বিপদ, ভয়াবহ বিপদ যেখান থেকে আর উদ্ধার হবে না, কিন্তু আমরা কিন্তু ঠিকই এটার থেকে উদ্ধার পেয়ে এসেছি আমাদের ব্যক্তিগত জীবনে। তাহলে এইটা সেই গেমের একটা নিদর্শন। কারণ গেমের ক্ষেত্রে যে যতই আমি আহত হই না কেন, ঠিকই কিন্তু আমি সার্ভাইভ করে যাই, মারা গেলেও আবার সার্ভাইভ করে যাই, আবার লাইফ ফিরে পাই। আরেকটি বিষয় হচ্ছে সেকেন্ড যেটা প্রুফ, সেটা হচ্ছে যে আমাদের একটা উদ্বেগের একটা প্রধান কারণ হচ্ছে যে ফিনান্সিয়াল সলভেন্সি, ফিউচার নিয়ে। তাই এটাকে নিয়ে আমরা আগেও মেডিটেশন সেশনে বলেছি যে প্রকৃতির অন্য কোনো প্রাণীকে বা অন্য কাউকে এগুলি নিয়ে চিন্তা করতে না, মানুষকে করতে হয়। কেন? কারণ এটা আমরা ছোটবেলা থেকে এভাবে শিখে এসেছি, ব্রেইন ওয়াশড, যাতে করে আমরা স্লেভ হিসাবে, যন্ত্রের অংশ হিসাবে নিজেদের জীবনটা বরবাদ করি। আমরা ওই বুড়ো বয়সে, তখন আমরা অবসর জীবনে, তখন তো ওই জীবনটা হচ্ছে মানে একটা বন্দি দশার মতন। ওই জীবনটা আমরা তখন কিছুই হবে না, তখন টাকা থাকি বা লাভ কি। এই যে আমাদের চিন্তা ভাবনার ভিতরে এটা ঢুকানো হয়েছে, এইটা যে আসলে সঠিক না, বা রিয়েলিটি মানে গেমের ভিতরে তো আসলে এগুলি নিয়ে কোনো চিন্তার কিছু নাই। জিটিএতে আমরা কি দেখি, জিটিএতে দেখা যায় যে যখন যেটা লাগছে সে ঠিকই পেয়ে যাচ্ছে, হয় রাস্তার মধ্যে ওখানে পড়ে আসে, সেটাকে টুকিয়ে নিতে হবে, অথবা একটা জায়গা থেকে সে একটা হাইস্ট করে নিবে, বা তাই না, যে কোনো ভাবে সে এটা সংগ্রহ হয়ে যাবে। আমাদের জীবনে আমরা যত বড় বিপদে, ফিনান্সিয়াল লসের মধ্যে পড়েছি, আমরা দেখি যে আমাদের দেশে অনেক সময় আগুন ধরে, বঙ্গবাজার বা এই যে কৃষি মার্কেটে প্রায় দেখা যায় আগুনে, এরকম সমস্ত মার্কেট ধ্বংস হয়ে গিয়েছে। ওখানে যারা ছিল তারা, আমরা দেখি তখন তাদের দ্বারা নিঃস্ব হয়ে গিয়েছে। কিন্তু কিন্তু তারা কি নিঃস্ব থেকেছে? না, নিঃস্ব থাকেনি। দেখা গেছে যে 1 বছরের মধ্যে তারা ঠিকই আবার নতুন ভাবে ওই জায়গায় শুরু করেছে। কিভাবে শুরু করেছে? যখন তারা নিঃস্ব হয়ে গিয়েছিল তখন কি তারা, এটা কি তারা জানতো যে আবার আমরা এরকম করতে পারবো? নেভার। তারা মনে করেছিল এটাই শেষ, আর বুঝি আমি কোনোদিন আর উঠে দাঁড়াতে পারবো না। কিন্তু দেখা গেছে যে ঠিকই হয়তো বা তাদের আত্মীয় স্বজনরা হেল্প করেছে, মানে তাকে চাইতে হয়নি, সে স্পন্টেনিয়াসলি, প্রাকৃতিকভাবে তার কাছে বিভিন্ন ধরনের সাহায্য এসছে, ম্যাজিকের মতন আমরা এরকম ভাবে পাই। এরকমও ঘটে, আমাদের জীবনে ঘটেছে, সবার জীবনেই ঘটেছে, যে একটা জিনিসের দাম হয়তো 5,000 টাকা, ওটা আমার কেনার সাধ্য নেই, কিন্তু আমার মনে চায় যে না এটা আমার লাগবে, কিভাবে কিভাবে যেন ওটা হয়ে গিয়েছে। তো এইটাই হচ্ছে সেই গেমের মধ্যে, গেমের রিয়েলিটি বা গেমের ভার্চুয়াল রিয়েলিটি বলেই আসলে ওই জিটিএর মতনই সবকিছুই সম্ভব। যদি আমি অথেন্টিক্যালি গেমের মধ্যে এটাকে আমি বুঝতে পারি না, এটা একটা গেম। ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তা আমরা মেডিটেশনের পরে যেটা আমাদের একটা অনুভূতি হয় খুব ইন্টারেস্টিং, যে আমাদের মনে হয় যেন আমরা একটা ঘুম থেকে, সুন্দর একটা ঘুম থেকে উঠলাম, মানে একটা ফ্রেশ একটা ঘুম থেকে উঠেছি। অথচ আমরা কিন্তু এখানে আমাদের ব্রেন অত্যন্ত অ্যাক্টিভ ছিল, কারণ আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি, শুনেছি, এবং শুধু শোনা না, এগুলি আমাদের ব্রেনের ভিতর ব্রেন স্টর্মিংও হয়েছে, ব্রেন এগুলি নিয়ে অ্যানালাইসিস করেছে, বিভিন্ন অন্য চিন্তা, রিলেটেড চিন্তা আসছে। কিন্তু তারপরে আমরা কেন এরকম রিল্যাক্স অনুভব করি? কারণ এইটা হচ্ছে কি, আমাদের এই যে তথাকথিত বাস্তব জীবনটা, এইটাই হচ্ছে গেম, এটা তার হচ্ছে থার্ড প্রুফ। কারণ এটা এছাড়া কোনো এক্সপ্লানেশন আমরা কেউ দিতে পারবো না। যতই বলি না কেন যে আমাদের ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলে কি হয়, আমরা মেডিটেশন কত চেষ্টা করেছি না, এই যে ক্যাসেট দিয়ে, এটা নিয়ে, সেটা দিয়ে, দেখা যায় যে হ্যাঁ, মন একদিকে রাখার কথা, মন অন্যদিকে চলে যাচ্ছে, না কিভাবে হচ্ছে না, অনেক রকম ডিস্ট্রাকশন হয়। কিন্তু এইখানে কিন্তু মেডিটেশনের মধ্যেই ডিস্ট্রাকশন, মেডিটেশনের অংশই ডিস্ট্রাকশন। আমি বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করেছি, জোরে জোরে কথা বলেছি, তারপরেও আমাদের ভালো লাগছে, কারণ লাইফ হচ্ছে ম্যাজিক, মানে ফ্যাক্ট হচ্ছে স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক সেশন এখানেই শেষ করছি। এখানে যারা আছেন তাদের সাথে আমাদের পরবর্তীতে সরাসরি ডিসকাশন হবে। ভাই, আপনিও থাকেন।